বিএনপির ভিতরে আরেক নারী ফজু পাগলা পাওয়া গিয়েছে। নীলুফা চৌধুরী মনি, ওনার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। আজকের এই রায়টি অনেক বড় দুঃসংবাদ হচ্ছে। আর তিনি আজকে বললেন জাকাত ইসলামে দেওয়া এবং নেওয়া দুইজনই অপরাধী। এত বড় ঘটনা ঘটিয়ে দিবেন কেউ কল্পনা করেনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিচার চলছে, বিচার শুরু হয়ে গেছে। বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি ওর 14 গোষ্ঠীকে জয় বাংলা করে দিচ্ছে। হ্যাঁ, এটা আদালত করছে, বিচার করার সুযোগ দিয়েছে বলে আদালত স্বাধীনভাবে এই বিচার করতে পেরেছে। কটূক্তি ও অশালীন বক্তব্য দেওয়ার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন, বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। বিএনপির নেত্রী বলেছে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। আমি বলবো বিএনপির ওই নেত্রীর চেয়ে বেশ্যা উত্তম। তাহলে বিএনপির ওই নেত্রীকে বেশ্যা বলার কারণেও আমার কোনো অপরাধ হবে না বলে আশা করি। বিএনপির ওই নেত্রী সে কাফের। ভিডিওর শুরুতে সবাইকে চমকে দেওয়ার মতো আজকের মূল খবরগুলো হলো, আগামী 1 মাসের মধ্যে বিএনপির লোকেরা অনেকেই চাঁদাবাজির উপর নির্ভর করে জীবিকা নির্বাহের জন্য। এটি তাদের প্রধান ব্যবসা, জীবিকা। জামায়াতের লোকেরা কি তাই? লাখো লাখো চাঁদাবাজ বিএনপিতে যুক্ত হয়েছে, লক্ষ লক্ষ হবে, কয়েক লক্ষ, পুরো দেশব্যাপী। এটা হলো আপনাদের এই যে প্রতারণা করছেন না, এই প্রতারণার ফল এই আল্লাহ দিয়ে দিচ্ছে। একটু পরে দিচ্ছে, একদিন পরে দিচ্ছে, আরো পাবেন। এবং কিভাবে এদেরকে জায়গায় জায়গায় ব্যতীত করতেছে, জায়গায় জায়গায় এরকম হবে, এরকম বুঝতে হবে। ওই বললাম না, আপনার নেতা তারেক রহমান কয়েকদিন পরে ইন্ডিয়ায় যাবে। আমি বলবো দিল্লি গিয়ে যাতে হাসিনার সাথে দেখা করে অন্তত শুনে আসে যে জনগণের বিপক্ষে অবস্থান নিলে তার পরিণতি কি হয়। দুপুরের খাবারটা পর্যন্ত খাওয়া যায় না ভাই, দুপুরের রান্না হয়েছে, খাবারটা পর্যন্ত খেতে পারেনি শেখ হাসিনা। প্লেন ধরতে পেরেছে, আপনারা কিন্তু তাও পারবেন না। বিএনপির কথা বলছি, যারা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে বা জুলাই সনদের বিপক্ষে বা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, বিতর্কিত সেই মন্তব্যকে ঘিরে এবার মুখ খুলেছেন বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি। তিনি বলেছিলেন জাকাতের চাইতে চাঁদাবাজি উত্তম। যখন সেই বক্তব্যটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে, এরপর তিনি সেই বক্তব্যটির একটি ব্যাখ্যা দেন। তিনি বলেছেন যে তিনি আসলে জামাতকে বলেছেন যে জামাত জাকাতের টাকা খায়, এবং যেহেতু জামাতের বেশিরভাগ নেতাকর্মীরাই বড়লোক, সুতরাং জামাতের জন্য জাকাতের টাকা খাওয়া অনৈতিক বা অনুচিত। প্রিয় দর্শক, এটা বোঝাতে গিয়ে তিনি ওই ধরনের একটি মন্তব্য করেছিলেন বলে তিনি বলেছেন। এখন তার এই বক্তব্যটিকে আসলে আপনি কি সাপোর্ট করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যা দেয় তিনি কি বেঁচে যাবেন নাকি তার আসলে এই মুহূর্তে ঠিক কি অবস্থা হয়েছে। দর্শক, আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপির নেত্রী বলেছে জাকাতের চেয়ে চাঁদাবাজি উত্তম। আমি বলবো বিএনপির ওই নেত্রীর চেয়ে বেশ্যা উত্তম। বিএনপির নেত্রী জাকাতকে নিয়ে কটূক্তি করার কারণে যদি কোনো অপরাধ না হয়, তাহলে বিএনপির ওই নেত্রীকে বেশ্যা বলার কারণেও আমার কোনো অপরাধ হবে না বলে আশা করি। বিএনপির ওই নেত্রী সে কাফের, কারণ আল্লাহ তাআলার কোনো একটি ফরজ বিধানকে নিয়ে কটূক্তিকারী কাফের হয়ে যাবে। ইসলামের কোনো একটি ফরজ বিধানকে নিয়ে কটূক্তি করবে সে কাফের হয়ে যাবে। তাহলে বিএনপির নেত্রী জাকাতকে নিয়ে কটূক্তি করছে, আর জাকাত কত বড় ফরজ বিধান। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে নামাজের পাশাপাশি 27 জায়গায় জাকাতের কথা বলেছেন। সেই ইসলামের অন্যতম ফরজ বিধান জাকাতকে নিয়ে যে বিএনপির নেত্রী কটূক্তি করেছে সে কত বড় কাফের আপনারাই বুঝে নেন। যদি কেউ জাকাত দিতে অস্বীকৃতি জানায় তার সাথে যুদ্ধ করা হবে। জাকাত আদায় না করলেই এত কঠিন শাস্তির কথা এসেছে, তাহলে যে বিএনপির নেত্রী জাকাতকে নিয়ে কটূক্তি করেছে তার শাস্তি কেমন হওয়া উচিত আপনারাই বুঝে নেন। জাকাত অস্বীকারীর বিষয়ে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কঠিন ফতোয়া দিয়েছেন আজ থেকে 800 বছর আগে। ফাইন কানা জাহিদান লি উজুবিহা ফাকাদ কাফার ওয়া কুতিলা বিকুফরিহি কামা ইউক্তালুল মুরতাদ্দা। যদি কেউ জাকাতকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, এবং জাকাত অস্বীকারী ওই কাফেরকে মুরতাদের মতো হত্যা করতে হবে। জাকাত অস্বীকারী কাফেরকে মুরতাদের মতো হত্যা করতে হবে। জাকাত অস্বীকার করলেই এই শাস্তি। তাহলে যে জাকাতকে নিয়ে কটূক্তি করছে তার শাস্তি কত কঠিন হওয়া উচিত আপনারাই বুঝে নেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলবো, আপনারা ক্ষমতায় আসার আগে বলেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করা হবে না, কিন্তু এখন আপনারা বিএনপি ক্ষমতায় এসে বিএনপির নেত্রী ইসলাম বিরোধী কথা বলতেছে। এখন জনাব তারেক রহমান আপনি কি পদক্ষেপ নেবেন আপনার এই বিএনপির নেত্রীর বিষয়ে, এটাই আমরা দেখে নেব ইনশাআল্লাহ। বিএনপির ভিতরে আরেক নারী ফজু পাগলা পাওয়া গিয়েছে। নীলুফা চৌধুরী মনি,
যিনি নাকি কয়েকদিন আগে নারী সংরক্ষিত আসনের এমপি হয়েছেন, ওনার সৌভাগ্য হয়ে গেল এমপি হওয়ার আবার। আর তিনি আজকে বললেন জাকাত ইসলামে দেওয়া এবং নেওয়া দুইজনই অপরাধী, তাদের ভিতরে কেউ উত্তম নয়, দুইজনই অদম, এর চাইতে চাঁদাবাজি করা ভালো। চাঁদাবাজিকে জায়েজ করতে গিয়ে ইসলামের এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে একজন বিএনপির নারী এমপির এমন মন্তব্য, বাংলাদেশের মানুষরা কি আসলে কিসের মধ্যে আছে, কারা তাদের নেতা? মানে যেখানে ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেই জাকাতের ভিতরে দারিদ্র সীমা থেকে মানুষকে উপরে উঠানোর একটা বিরাট সিঁড়ি, আর সেটার উপরে উনি বলছেন দেওয়াটাও ঠিক না, নেওয়াটাও ঠিক না। জুলাইয়ের জন আকাঙ্ক্ষার কথা যদি বলেন, এটা একদমই বাস্তবায়ন হয়নি। আমরা যে বৈষম্য বিরোধী একটা সমাজ গড়ার জন্য যেভাবে রাস্তায় নেমেছিলাম, সেই বৈষম্য বিরোধী সমাজ আমরা গঠন করতে পারিনি, এবং আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিলাম সেই আকাঙ্ক্ষার কোনোটাই বাস্তবায়ন হয়নি। জুলাই সনদ একটা করা হলো, সেই জুলাই সনদের সাথে বড় বড় রাজনৈতিক দল তারা বেইমানি করেছে। আমি দেখেছি এই বিএনপি গণভোট নিল জুলাই সনদের পক্ষে, তখন ওনারা কোনো কথা বলেনি। এখন তারা জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়ে তারা বলছে তখন নির্বাচন হতো না বলেই আমরা এটার পক্ষে কথা বলেছিলাম। এখন আমার কথা হচ্ছে 70% মানুষের বিপক্ষে এই যে অবস্থান নিলেন, এর পরিণতি কি ভালো হয়? এর পরিণতি কি হয়? আপনার নেতা তারেক রহমান কয়েকদিন পরে ইন্ডিয়ায় যাবে। আমি বলবো দিল্লি গিয়ে যাতে হাসিনার সাথে দেখা করে অন্তত শুনে আসে যে জনগণের বিপক্ষে অবস্থান নিলে তার পরিণতি কি হয়। দুপুরের খাবারটা পর্যন্ত খাওয়া যায় না ভাই, দুপুরের রান্না হয়েছে, খাবারটা পর্যন্ত খেতে পারেনি শেখ হাসিনা, প্লেন ধরতে পেরেছে, আপনারা কিন্তু তাও পারবেন না। বিএনপির কথা বলছি, যারা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে বা জুলাই সনদের বিপক্ষে বা গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা বলেছে যে যেভাবে আপনি জনগণের সাথে প্রতারণা কেন করবেন, এই প্রতারণার ফল কিন্তু ভালো হয় না। অবিশ্বাস্যভাবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি বদলে দিচ্ছে জামাত ইসলাম। বাংলাদেশের রাজনীতিতে এক বিরল ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে, এক বিরল চমক দেখাতে যাচ্ছে, চমক নিয়ে হাজির হচ্ছে জামাত ইসলামী। বাংলাদেশের রাজনীতি হবে এখন ইউরোপ আমেরিকার মতো, রাজপথের হানাহানি কামড়াকামড়ি এগুলো একটা পর্যায়ে থাকবে না। জামাত ইনিশিয়েট করছে বাংলাদেশের রাজনীতি হবে ইউকের মতো ডিবেট ভিত্তিক, পলিসি ভিত্তিক। সরকারি দল বিরোধী দলের মধ্যে রাজপথে কামড়াকামড়ি থাকবে না, সরকারি দল বিরোধী দলের মধ্যে পলিসি ভিত্তিক জ্ঞানগত থিওরিটিক্যাল ডিবেট থাকবে, বিতর্ক থাকবে, পলিসি ডিবেট। হ্যাঁ, জামাত বাংলাদেশের রাজনীতিকে সেই পর্যায়ে নিয়ে আসে। কথা বলছি শ্যাডো ক্যাবিনেট নিয়ে, ছায়া মন্ত্রিসভা। কিছু অশিক্ষিত গারল মূর্খ যারা ইউকে, ইউনাইটেড কিংডম কিংবা লন্ডন বানান করতেও পারে না, ইউরোপ আমেরিকার বা গণতন্ত্রের যে সর্বোচ্চ লেভেল কিংবা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির যে সৌন্দর্য, এগুলো কিছু বোঝে না। এরা মূর্খ, এরা এই শ্যাডো ক্যাবিনেট নিয়ে ট্রল করছে, তারা ছায়া মন্ত্রিসভা নিয়ে ট্রল করছে, এবং যারা সম্ভাব্য ছায়া মন্ত্রিসভায় থাকতে পারেন তাদেরকে নারীদের ছায়া পরিয়ে এআই দিয়ে ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় সার্চ। এরা হচ্ছে মূর্খ, গারল। অথচ এই ছায়া মন্ত্রিসভা জামাতের, এটা বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেম কালচারকে পরিবর্তন করে দিবে। সরকার সঠিক কাজ করতে বাধ্য হবে, বিরোধী দল, এতে বিরোধী দলের কোটি কোটি টাকা খরচ হবে। এই যে জামাত ছায়া মন্ত্রিসভা করতে যাচ্ছে, এতে কোটি কোটি টাকা খরচ হবে, কারণ অনেক রিসার্চার লাগবে। যেমন সরকার বাজেট দিবে, সেখানে জামাত একটা পাল্টা বাজেট দিবে, পাল্টা বাজেট দিতে অনেক বিশেষজ্ঞ লাগবে। আর সেই বিশেষজ্ঞরা কি খালি, আর জামাত নেতারা তো আর কেউই বিশেষজ্ঞ না। জামাত নেতাদের মধ্যে বিশেষজ্ঞ আমি দেখি শুধুমাত্র শিশির মনিরকে, তার নিজের বিষয়ে বিশেষজ্ঞ, আর কেউ বিশেষজ্ঞ না। অতএব এখানে এক্সপার্ট লাগবে, আর এক্সপার্টদেরকে নিয়োগ দিতে হবে টাকা দিয়ে। এবং এখানে অনেক আমলাতান্ত্রিক দাপ্তরিক কাজ আছে, যে দাপ্তরিক কাজগুলো সম্পাদন করতে আলাদা অফিস লাগবে, কোটি কোটি টাকা লাগবে। সেই জামাত টাকা খরচ করে এই কাজ করবে। এটা একটা উন্নত এলিট একটা ধারণা, আর সেটাকে নিয়ে ট্রল করছে কিছু মূর্খ, যদিও বিএনপি এটাকে স্বাগত জানিয়েছে। তো অনেকেরই প্রশ্ন ছিল যে জামাত তো বলেছিল যে শ্যাডো ক্যাবিনেট আসবে, শিশির মনি বলেছিলেন, কিন্তু কই আসে না তো। এবং কেউ সমালোচনা করেছিলেন যে শ্যাডো ক্যাবিনেট আসবে, এতে তো হিউজ অ্যামাউন্টের টাকা লাগবে, এত টাকা জামাত খরচ করতে চাচ্ছে না ত্রিপন্দের দল, যার ফলে জামাত পিছু হচ্ছে। কিন্তু না, জামাত পিছু হচ্ছে না, ছায়া মন্ত্রিসভা খুব শীঘ্রই আসছে। অচিরেই বাংলাদেশের ইতিহাসে এই বিরল দৃশ্য আপনারা দেখেন, এবং এর মাধ্যমে রাজপথের কামড়াকামড়ি অনেকাংশে কমে আসবে, এবং সরকার এর মাধ্যমে বেকায়দা করবে। কিভাবে? উল্টাপাল্টা করে পার পাবে না। জনগণ অল্টারনেটিভ পলিসি দেখবে, এবং বিরোধী দলের যোগ্যতা কি এটা দেখবে। আগামী নির্বাচনী প্রচারণার অর্ধেক এই শ্যাডো ক্যাবিনেটের মাধ্যমে হয়ে যাবে। কে যোগ্য, কে ভালো, কে পারে, তার কোয়ালিটি কি, এটা নির্বাচনের আগে প্রতিশ্রুতি। এই যে এতদিন বাংলাদেশটা চলতো কিভাবে, এক এক দল ভুং ভাং ভুজুং বাজুং জনগণকে বোঝাচ্ছে যে আমরা ক্ষমতা আসলে এই সেরবো, সেই সেরবো, এই করবো, সেই করবো, অথচ এরা পারে না, যোগ্যতা নেই। এখন কে কি পারে এটা পলিসির মাধ্যমে দেখানো হবে। এই যে ফুয়েল ক্রাইসিস, এই ফুয়েল ক্রাইসিস নিয়ে মন্ত্রীরা কি বক্তব্য দিয়েছে, সরকারের অবস্থান কি, এটার বিপরীতে জামাতের শ্যাডো ক্যাবিনেটের জ্বালানি মন্ত্রীর বক্তব্য থাকবে। এবং এই জ্বালানি সংকট নিয়ে সামগ্রিক যে ব্যবস্থাপনা, এটা কিভাবে সমাধান করা যেতে পারে,
পারতে, এটার বিকল্প অল্টারনেটিভ প্রপোজাল থাকবে, পুরো জাতি দেখবে। এবং বিএনপির কাজও সহজ হবে। যেমন অনেক কাজ বিএনপির মাথায় ধরে না, ব্রেইনে কুলায় না, কারণ বিএনপি তো একটা অযোগ্যদের দল। আওয়ামী লীগ ছিল অনেকটা যোগ্যদের দল, যোগ্য বলেই তারা ফেসিস্ট হতে পেরেছে, এর মানে তাদের যোগ্যতারা খারাপ কাজে ব্যবহার করেছে, বাট যোগ্যতা ছিল। আওয়ামী লীগে এসটি ইমাম ছিল, আব্দুল মুহিত ছিল, এরকম অনেক দক্ষ যোগ্য লোক ছিল, বিশ্ব ব্যাংকে চাকরি করা অনেক লোক ছিল, আব্দুল মোমেন ছিল জাতিসংঘে চাকরি করা। কিন্তু বিএনপিতে এরকম কেউ নাই। বিএনপির অর্থমন্ত্রী সে অর্থনীতি বোঝে না, সে বুঝে শেয়ার ব্যবসা, আর কিছু বোঝে না। চাকরি করেছে স্টক এক্সচেঞ্জে, যেখানে অর্থমন্ত্রী হয় বিশ্ব ব্যাংকে চাকরি করা লোক, উচ্চপদস্থ কর্মকর্তা, বাংলাদেশের কালচার। সেখানে শেয়ার ব্যবসা, শেয়ার মার্কেটে চাকরি করা এক লোক, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাকরি করা এক লোক এসেছে অর্থমন্ত্রী হয়ে। চিন্তা করছেন কতটা অযোগ্যদের দল। তো বিএনপি কতটা অযোগ্য আমি একটা উদাহরণ দিই। যেমন হরমুজ প্রণালীতে একটা পর্যায়ে ইরান জাহাজ আটকে দিত, হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছে। যদিও সর্বশেষ খবর হচ্ছে হরমুজ প্রণালী ইরান খুলে দিয়েছে, যার ফলে এই যুদ্ধ পরিস্থিতি অনেকটা থেমে যাচ্ছে এবং শান্তির বার্তা আমরা লক্ষ্য করছি। এখন হরমুজ প্রণালী ইরানের বন্ধুরাষ্ট্র বা যাদের প্রতি ইরানের ক্ষোভ নাই, তাদের জাহাজগুলো চলাচলের অনুমতি, যেমন চীন সহ অনেক দলের অনুমতি দিত। সেক্ষেত্রে ইরান বাংলাদেশের কাছে তালিকা চাইছে, তোমাদের কোন কোন জাহাজ হরমুজ প্রণালী সম্ভাব্য পার হবে তাদের তালিকা দাও, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়, অর্থনীতির উপর যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, আমরা তো বাংলাদেশের জাহাজ চলতে দেবো। তো বাংলাদেশের জাহাজ কোনগুলো, কয়টা আসবে তালিকা দাও। তো বাংলাদেশ 5টা জাহাজের তালিকা দিয়েছে, অথবা 6টা জাহাজের তালিকা দিয়েছে, এবং সেই 6টা জাহাজকে নির্বিঘ্নে বিনা টোলে হরমুজ প্রণালী পার হতে দিয়েছে ইরান IRGC। কিন্তু পরে দেখা গেল বিএনপি সরকার যে 6টা জাহাজের বা 5টা জাহাজের তালিকা পাঠিয়েছে, তার মধ্যে মাত্র 2টা জাহাজের তেল ছিল, আর বাকি জাহাজ ছিল ফাঁকা। কেন ফাঁকা ছিল? হরমুজ প্রণালী বন্ধ, যার ফলে ওই বাকি জাহাজে যে তেল ভরার কথা ছিল সে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, তেল আর রাখে নাই, এর মানে ফাঁকা জাহাজ। তো বিএনপি ফাঁকা জাহাজ আসার অনুমতি চেয়েছে এবং এসেছে। ফাঁকা জাহাজ আসার তো কোনো দরকার ছিল না, বরং তেল ভর্তি, মালামাল ভর্তি জাহাজ যদি আমি হরমুজ প্রণালী পার করে আনতে পারি, তাহলে আমার অর্থনীতি বেঁচে যাবে। অথবা নতুন ভাবে কোনো অন্য দেশ থেকে কোনো অর্ডার নিয়ে কিছু প্রোডাক্ট আমদানি করতে হয়, সেগুলো এনে ওইটাকে আমরা হরমুজ প্রণালী পার করতে পারলে উপকৃত। কিন্তু বিএনপি এতটা অযোগ্যদের দল, এরা জানেই না যে ওই জাহাজগুলো অলরেডি আনলোড হয়ে গেছে, ওটায় মাল নাই, ওটা এনে লাভ নাই, অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। কতটা অযোগ্যদের দল। তো এইসব অনেক অযোগ্যতা আছে যেগুলো জামাত যেহেতু এখানে এক্সপার্টদের মাধ্যমে কাজ করবে, যোগ্যদের দল, এবং সাবেক সচিব দেশে বিদেশে অনেকে আছে, তারা এখানে এসে কাজ করবেন। সবাইকে যে দেশে এসে কাজ করতে হবে তা না, এইসব পলিসি অনেকটা বিদেশে বসেও প্রণয়ন করা যায়, অনলাইনে পাঠিয়ে দেবে। তো এইসব অনেক কাজ বিএনপি সহজ হয়ে যাবে, জামাতের কাছ থেকে তারা উপকৃত হতে পারবে। এক কথা যদি বলি যে রাজনীতির কালচার পরিবর্তন হয়ে যাবে। এখন আমার কথা হলো, দেখেন কতদিন আপনারা এরকম পারবেন সালাউদ্দিন সাহেব, কতদিন পারবেন আপনারা এরকম করে, এই মিথ্যে ছলনা করে, মিথ্যে প্রতারণা করে, এই ঘোরাঘুরি করে, অট্টহাসি, ঠিক আছে না? এই যে মনে করেন সংসদের ভিতরে মানে সালাউদ্দিন আহমেদের দাপট, তার দাম্ভিকতা, তার অহংকার দেখলে মানে আল্লাহর আরশ মনে হয় কেঁপে ওঠে। কোথায় ছিল এদের এই অহংকার? মানে আমি ভাবতে পারি না যে এই বিড়ালের বাচ্চা ছিল, বিড়ালের চেয়েও ছিল, বিড়ালের ছানা ছিল একদম। হ্যাঁ, এই ছানা এরা কিভাবে এখন হঠাৎ করে এই সিংহের মতন গর্জন করতেছে? আল্লাহ এদেরকে একটু ভয় ভীতিও দেয় নাই? আল্লাহকে একটু ভয়ও করে না যে একটু কথাগুলো বলার সময় একটু চিন্তা করে কথা বলি? কোনো চিন্তা করেও তারা কথা বলেন? আপনি চিন্তা করতে পারছেন এক একজনের কথার ভাষা ভঙ্গিমা, মানে এরা চিনেও না কোথা থেকে আসলো, মানে কিসের জুলাই, কিসের কি, আমরা করছি আর কি, হইছি আর কি, বুঝছেন? তাদের ভাষা শুনছেন তো আপনারা, কিভাবে সে এই যে পার্থ তেল চোরার ছেলে, আমি বলি না, এটা কিন্তু মানুষে বলে যে আমার বাবা তেল চুরি করছে। হ্যাঁ, দেখেন সে কিভাবে কথাগুলো বলে শুনেন। এই যে ভিপি নূর, এই যে বিকাশ নূর যাকে বলে, যে জীবনের সবকিছু বিসর্জন দিয়ে একটা পদের জন্য দলটাকে বিসর্জন দিয়ে যে শেখ হাসিনাকে মা ডাকছে, আপনারা শুনছেন না? শুনছেন তো? তার মায়ের ঘেরান আসে, তার মায়ের মুখের চেহারা ওখানে প্রতিফলন ফুটে উঠে, শুনছেন না? আপনারা নিজে মুখে শুনছেন না? ভিডিও দেখছেন আপনারা? উনি বলছে যে কখনোই বিএনপির কাছে ক্ষমতা দেওয়া যাবে না, কখনো হাতে ছেড়ে দেওয়া যাবে না, তারা কখনোই এটা করতে পারবে না, দেশ রক্ষা করতে পারবে। শুনছেন আপনারা? দেখেন ক্ষমতার জন্য সেকেন্ডের মধ্যে এই যে আমতারিককে দেখেন, আমতারিককে বলছে না, এর মুখের কথা শুনছেন না? যে নিজে শেখ হাসিনার বাড়িঘর ভাঙছে, দেখছেন তো? নিজে দেখছেন না আপনারা সবাই? বাড়িঘর ভাঙছে, তার এই করছে, সে করছে, এ ছিল কিন্তু জুলাই সময় ছিল, এটা অস্বীকার করা যাবে না। সেই আমতারিককে এখন দেখেন সেই রয়্যাল এজেন্ট হয়ে কাজ করতেছে, এখন সে তাই শেখ হাসিনার কাজ করতেছে। দেখেন কি বলবেন এদেরকে? এত মানে রাজনীতিটা এত নিচু, এত লোভনীয়, মানে কি বলবো এখানে আমি, বলার কোনো আপুরা ভাইয়েরা ভাষা নেই। এত নির্লজ্জ একটা স্থান এটা, যাতে মনে করেন এই হাতে গোনা কিছু যারা ভালো আছে তাদের সুনামটাও মনে করেন ধ্বংস হয়ে যাচ্ছে এই এখান থেকে। দেখেন না কথা শুনছেন, নিপুণ রায়ের কথা শুনছেন, 522 বলি না 12 বলি স্বর্ণই আছে তার। কি এমন জমিদারের মেয়ে, জমিদারের বউ, উনি বলে আমি কপাল গুনি, আমি ঘরের জন্ম নিচে ঘরের বউ হয়েছি, এত বড় কোটি 20 কোটি 10 কোটি টাকা আছে তার, এবং তার 512 বড়ি স্বর্ণ, এটা নাকি উনি উপহার পাইছে। শুনছেন আপনার? এটা তো প্রধানমন্ত্রী মেয়েও তো পাইবে এগুলো উপহার, এটা নাকি উনি পাইছে। এগুলো ওই যে এত বছর ক্ষমতায় ছিল, চুরি করা টাকা, এগুলো চুরি করা সবকিছু, ওদের চুরির জিনিস সব এগুলো, কথা বুঝছেন? এবার ওদের চুরির জিনিস, ওদের এই লোভ আর সামলাইতে পারে না। দেখেন না এই লোভের কারণে, এই ক্ষমতা পাওয়ার জন্য ক্ষমতা লুবি। এই যে দেখেন আর একটা মহিলা কত বড় খারাপ একজন মহিলা, এই যে নীলুফার মনি, দেখেন না সে গিয়ে বললো, কিভাবে বললো যে জাকাত
ফেতরার টাকার চেয়ে চাঁদাবাজি অনেক ভালো। ওর মুখ একটু বাজনা, আল্লাহ ওর জবানটা লাগাই দাও তুমি তোমার কাছে। আবার কিছু কিছু কুলাঙ্গার আছে বলে উনি ওইরকম করে বুঝাইতে চায় না, উনি চাইছিল যে এরা যে নিয়ে খায়, প্রমাণ দেখা। জামাত ইসলাম জাকাতের টাকা ফিতরার টাকা নিয়ে খায়, এটা প্রমাণ দেখাবি তোরা, মুখ বলতে হবে না, প্রমাণ দেখা, একটা প্রমাণ দেখাই দিবি যে সে জাকাতের টাকা দিয়ে তারা চলে। হ্যাঁ, প্রমাণ দেখা। কেন বলতেছো এই কথাগুলো? কোন সাহসে বলে? আজকে আমাদের দেশে আপনারা বলেন যে এই দেশে নাকি 90% মুসলমানের দেশ। আমি মনে করি 5% মুসলমানের দেশ না, এটা 5% মুসলমানের দেশ না। যদি 90% মুসলমানের দেশটা, তো এই মহিলাকে যদি টেনে হিসে তাকে রাস্তা ফেলে দিত। এই মহিলাকে কিভাবে কথা বলে? কোথায় সে আলেমরা? একজন আলেম বের হয়েছে দেখেন, ওই সে আলেমেরা কোথায়? একটা আন্দোলন বের হয়েছে? হয় নাই। এরা সব ক্ষমতালোভী হয়ে গেছে, ক্ষমতার কাছে জিম্মি হয়ে গেছে সবগুলো। দেখেন না, সব জিমি, সব মনে করে আতর মাকে, তেল মাকে, ওরে চন্দন মাকে নিয়ে পড়ে রয়েছে। ওই এখন আসলে করেন চরমনে পীর সাহেব, আপনি তো বলছেন যে না এগুলো আমরা ক্ষমতার জন্য করি না, আমরা সরকারে যাওয়ার জন্য করি না, আমরা ইসলামের জন্য করি, আমরা ন্যায় নীতি, আমরা মদিনা সনদে কাজ করি। যখন দেখছি যে না আমরা যে জামায়াত ইসলাম যখন মদিনা সনদের বাইরে চলে গেছে, যখন আমেরিকার দিকে তাদের প্লেন যখন সেদিকে ঘুরেছে, তখন আমরা তাদের কাছে বের হয়ে গেছি। এখন এগুলো কানে শোনেন না যে এই যে বিএনপির এক নেত্রী এই যে এত বড় একটা কথা বললো, আল্লাহর আইন সম্পর্কে সে এরকম একটা কথা বললো। হ্যাঁ, কই এখন আপনারা কোথায় আছেন? এখন তো আপনাদের কোনো কথা নেই, জবান বন্ধ হয়ে গেছে এখন নাকি? জবান বন্ধ হয়ে গেছে? শুধু রোজা আর নামাজ পড়লে জান্নাতে যাবেন মনে করছেন? হ্যাঁ, কপাল দাগ ফেলাই দিছেন। কায়েমও তো করতে হবে, খালি নিজে পড়লেই তো হবে না, প্রতিষ্ঠিত তো করতে হবে আপনাকে রোজা নামাজ। নাকি আপনি খালি নিজে নিজে একলা রোজা নামাজ করলেন, আর কে কি পাশে কি করলো না করলো, দেশটা গোল্লাই গেল, আপনি কিছু বলবেন না, আপনি একদম আপনি মাওলানা হয়ে গেলেন, হুজুর হয়ে গেলেন আপনি, বা সবকিছু আপনি একদম আল্লাহর জান্নাত আপনি কিনে ফেলাইলেন, সেরকম হয়ে গেল নাকি? ওই প্রতিবাদ আপনাদের কয়জন প্রতিবাদ করছেন বলেন? প্রতিবাদ করে কারা? যারা নর্মাল যারা আছে, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিবাদ করে, হ্যাঁ তারা প্রতিবাদ করে। আপনি তো প্রতিবাদ করতে চান না, করেন না, করবেনও না, কারণ আপনার তো ক্ষমতা লোভী এখানে। তা আল্লাহর বিচার শুরু হয়ে গেছে, আল্লাহর খেলা শুরু হয়ে গেছে। এই জন্য সবার আগে শুনেন, আপনার কোটি কোটি টাকা থাকতে পারে, সম্মান জিনিস সবচেয়ে বড় জিনিস। সম্মান আল্লাহ যাকে দেয় তাকে দেয়, যার কাছ থেকে কেড়ে নেয় কেড়ে নিয়ে যায়। আপনার সম্মান পেতে হবে, কথা বুঝছেন? ভাইরাল তো আপনি অনেকভাবে হইতে পারবেন, হ্যাঁ, আর পপুলারিটিও আপনি হইতে পারবেন। ভাইরাল এক জিনিস, আর পপুলারিটি অর্জন করা এক জিনিস। এখন তো ভাইরাল হওয়ার জন্য বেদিশে হয়ে গেছে মানুষ। এ তো ভাইরাল হওয়ার জন্য বলে যে সংসদে ওই ইস্যুটাই বলে, টকশুতে এরকম একটা কথা নিয়ে বলতে পারে যে জাকাত ফিতরার টাকার চেয়ে চাঁদাবাজি অনেক ভালো। হ্যাঁ, আবার বলেন যে পুরোটা শোনা, একজনের জ্ঞানী, খুব জ্ঞানী একজন এসে আবার সেটা বিশ্লেষণ করতেছেন, সেটা বুঝাই দিতেছেন, ব্যাখ্যা করে বুঝাইতেছেন। না উনি এইবার বলছেন ন্যায় তো জামাতের যত টাকা নিয়ে খায়, এরকম তো প্রমাণ দেখান। প্রমাণ ছাড়া কথা বলেন কেন? আমরা তো প্রমাণ ছাড়া কথা বলবো না, শুনবো না এগুলো। কেন কথা বলেন এগুলো? পাইছেন কি এগুলো? হ্যাঁ, তাহলে আল্লাহর বিচার শুরু হয়ে গেছে। দোয়া করেন শুধু, আল্লাহ এরকম বেইজ্জতি করে ছাড়বে, বেইজ্জতি করবে, রাস্তাঘাট বেইজ্জতি করবে। দেখেন না, ভালো মানতে খেলা দেখতে গেছে, শুধু ক্যামেরাটা ঘোরাইছে, সাথে সাথে শুরু হয়ে গেছে বুয়া বুয়া বুয়া। সে লজ্জা 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 লজ্জা, এটা একটা লজ্জা। আমি মনে করি একজন মন্ত্রীর কাছে লজ্জা। এটা কখনোই করতো না যদি আপনি সংসদ অধিবেশনের ভিতরে আপনি ওই কথাটা না বলতেন যে আমরা জেনে শুনে এটা করছি, ইলেকশন না হইবে না, আমরা ইচ্ছাকৃতভাবে এটা করছি, আমরা জানি, তারপর আমরা এটা সই করছি, কিন্তু এখন আমরা করবো না, এখন আমরা করবে না এটা। আপনারা আবার বলেন ডেপুটি স্পিকার আমরা সাজি না, এখন জামাতটা পায়, বিজ্ঞানী বের করে জামাত আপনাদের কাছ থেকে, ওইটা নিলেই তো বলবেন দেখছেন কত লোভী জামাত কত লোভী, মাঝখান থেকে ডেপুটি স্পিকারের পদটা নিয়ে নিল। এটা বলতেন না? 1000% বলতেন আপনারা, 1000% বলতেন। সত্য কিনা আমি তারপর আপনারা কমেন্টস আমাকে জানাবেন। 1000% তারা এটা বলতো যদি জামাত এই পদটা নিয়ে নিত। কেন তারা মাঝখান থেকে? তারা প্রাপ্য। যদি আপনি জুলাই সনদ মেনে নেন তারা প্রাপ্য, তারা হবে এখানে। এটা আপনার দিতে কে এখানে? ভাই কে আপনারা এগুলো কেউ না, এটা উনি পায় ওখানে, কিন্তু আপনারা সবকিছু নিজের মতন করে তৈরি করতে চাচ্ছেন, সেটা কখনোই হবে না। এইভাবে করে বেজিতে হবেন। ভালো হয়ে যান, এই জন্য বলি এখনো ভালো হয়ে যান, ভালো হওয়ার সময় আছে, জুলাই সনদ মেনে নেন। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।